সকালবেলা কুয়াশার চাদর ভেদ করে আমরা রওনা দিয়েছি দুর্গম চরের উদ্দেশ্যে। চারপাশ ঝাপসা, পথ একেবারে অচেনা। বাংলাদেশের উত্তর সীমান্তের জেলা কুড়িগ্রাম। এ জেলার ভেতর দিয়ে বয়ে গেছে বিশাল ব্রহ্মপুত্র নদ। আর ভুরুঙ্গামারীর পাশ দিয়ে আলাদা পথে প্রবাহিত হয়েছে দুধকুমার নদী। এই দুধকুমার নদীর বুক জুড়েই জেগে উঠেছে চর শালমারা। এই চরের মানুষ আজকের নয়, বছরের পর বছর ধরে তারা এখানে বসবাস করছে। নদীর পাশে তারা ঘর তুলেছে, জমি চাষ করছে, আর এই মাটির সঙ্গেই গড়ে নিয়েছে নিজের জীবনের সখ্যতা। ওই কালো যে গ্রাম দেখা যাচ্ছে ওইটি ইন্ডিয়া। আর এখনো যে ইন্ডিয়ান গরুগুলা চোরাই পথে এদিক দিয়ে অনেক বিভিন্ন ভাবে আসে। শালমারা চরের বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। কারো জমিতে মরিচ, কারো লাউয়ের মাচা, কারো আবার বেগুনের ক্ষেত। এই ফসলের উপর নির্ভর করেই চলে তাদের পুরো সংসার, জীবন জীবিকা আর ভবিষ্যতের পরিকল্পনা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কাজের শেষ নেই। ফসল ভালো হলে হাসি ফুটে মুখে, কিন্তু খারাপ হলে হতাশার শেষ নেই। বর্ষা এলে মানুষের চিন্তা বাড়ে। জমিগুলো পানির নিচে তলিয়ে যায়, বাড়ির একেবারে নিকটে চলে আসে পানি। তাদের ঘরবাড়িগুলোও আবার মাঝে মাঝে এই নদীর পেটে চলে যায়। তাই শালমারা চর মানে সীমান্তের মাঝে জীবনযুদ্ধে টিকে থাকা এক বাস্তব জীবনচিত্র। সকালে কুয়াশার সামিয়ানা ভেদ করে আমরা ছুটে চলেছি শালমারা চরের দিকে। আজ মনে হচ্ছে শীতটা একটু বেশি পড়েছে। চারদিক ঘন কুয়াশায় আচ্ছন্ন। মনে হচ্ছিল যেন কোনো পাহাড়ি পথে উঠছি, আর মেঘেরা চারপাশ থেকে আমাকে ঝাপটে ধরেছে। শীতে মানুষজন একেবারে কুঁকড়ে গেছে, তবুও জীবন আর জীবিকার তাগিদে এই শীতের মধ্যেও মানুষ ছুটে চলেছে কাজের সন্ধানে। কিছুক্ষণ পর সূর্য মামার দেখা মিলল। ধীরে ধীরে কুয়াশা একটু একটু করে হালকা হতে শুরু করলো। আমরা বড় রাস্তায় উঠে ভ্রুঙ্গামারির দিকে এগিয়ে চললাম। রাস্তার পাশে বসানো বিভিন্ন গন্তব্যের সাইনবোর্ড মাঝে মধ্যেই আমাদের নজর কেড়ে নিচ্ছিল। আরও কিছুটা পথ যাওয়ার পর আমরা পৌঁছে গেলাম ৩ নং তিলাই ইউনিয়নে। গ্রামের ভেতর দিয়ে অটো চলছে। অবশেষে আমরা এসে দাঁড়ালাম দুধকুমার নদীর পাড়ে। এই যেখানে নেমেছি এটা হলো শালমারার ঘাট। এই ঘাট থেকে আমরা যাব ওই যে দূরে চর দেখা যায় ওই চরে। আমরা দেখাবো আপনাদের শালমারার চরের মানুষরা এই শীতকালে কেমন আছে। আমাদের অটোর ড্রাইভার এই ভাইটি খুবই হেল্পফুল। সে আমাদেরকে সামনে এগিয়ে দিচ্ছিল, কোথা দিয়ে যেতে হবে সেই পথটি দেখাচ্ছিলেন। প্রিয় বন্ধুরা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো যাবার পথে একটা দৃশ্যে আমার চোখ আটকে গেল। আর সেটা হলো এই যে দেখেন, ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে উপরের দিকে এই যে এখানে দেখেন কতগুলো লাউ, গোল গোল কতগুলো লাউ এখানে ধরে ঝুলে আছে একদম। এই দৃশ্যগুলো দেখে
আসলে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য এগুলো দেখলে যে কারো আসলে চোখ জুড়িয়ে যায়। যারা এই বাংলার মাটিতে, বাংলার গ্রামে গঞ্জে যারা বেড়ে উঠেছেন, যারা বর্তমানে শহরে থাকছেন, এই ধরনের দৃশ্য তারা কিন্তু সচরাচর দেখতে পারেন না বা আপনাদের নজরে আসে না। কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, আমরা কিন্তু দেশ বিদেশে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াই। প্রত্যন্ত অঞ্চলে ঘুরে আপনাদেরকে এই দৃশ্যগুলো দেখানোর জন্যই আমরা এই প্রয়াস, এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের তারই একটি ধারাবাহিকতায় আমরা এখানে দেখতে পাচ্ছি একটি গাছের মধ্যে লাউ গাছটা উঠে গেছে এবং এই বিভিন্ন অংশে দেখেন বড় বড় লাউ ঝুলে আছে, যেটা আসলেই দৃষ্টিনন্দন একটা দৃশ্য। যে দেশি মরিচ, হ্যাঁ, এটা কিছুদিন থাকার পরে পচা ধরে। হ্যাঁ, আর এই মরিচটা অনেক দিন তোলার পরেও লাস্টিং করে, উপরে লাস্টিং করার কারণে এটা সহজেই পচে না। এটা অনেক দূর, যেমন ঢাকা পাঠাইলে ক্ষয়ক্ষতি বেশি হয় না মরিচের। তারপরে ইন্ডিয়াও যায়। এইখান থেকে মরিচ ইন্ডিয়া চলে যায়। ইন্ডিয়াও যায়। ও আচ্ছা, চূড়ায় ব্ল্যাক ভাবে যায়। ব্ল্যাক ভাবে যায়, হ্যাঁ। মানে এটা এক্সপোর্ট হয়ে যায় না, এটা মানে কালো রাস্তা দিয়ে চলে যায়। এখানে এই যে মরিচ গাছগুলো দেখছেন, আমি একটা মরিচ গাছ দেখাই, যে গাছের মধ্যে অনেক বড় বড় মরিচ রয়েছে। একটা একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে, খুব ক্লোজ শট নিয়ে দেখাচ্ছি। এই যে ভাই আমাকে দেখাচ্ছে, দেখেন একটা গাছের মধ্যে কতগুলো মরিচ, একেবারে হাফ কেজি 3 পোয়া পর্যন্ত ধরে। হাফ কেজি থেকে প্রায় 1.5 কেজির মতো মরিচ ধরে একটা গাছে। এই ভাই আমাকে দেখাচ্ছে ঘুরে ঘুরে এই তাদের এই এলাকার এই মরিচগুলো, যেগুলো আসলে খুবই বিখ্যাত মরিচ এবং বড় বড় মরিচ। এই মরিচগুলো কিন্তু আপনি ছেঁড়ার পর কয়েকদিন পর্যন্ত একদম জীবন্ত এবং টসটসে টাটকা অবস্থায় থাকে, পচন ধরে না। 7 দিন পর্যন্ত থাকে টাটকা। এটা হলো পালং শাক। পালং শাক, এই যে দেশি ধনিয়া, এগুলা উঠে গেছে, পরে এগুলো উঠাই দিছি। ও মানে ওগুলো ওঠানোর পর একসাথে মানে 3 ফসলের চাষ করছে। 3-4টা ফসলের চাষ হয় একসাথে। একসাথে 3-4টা ফসলের চাষ করে। কুড়িগ্রামের এটা হলো ভুরুঙ্গামারি থানার। আর এখন আপনারা আছেন তিলা ইউনিয়ন। 3 নং তিলা ইউনিয়নের মধ্যে আমরা বর্তমানে অবস্থান করতেছি। এটা হলো শালমারা চর। হ্যাঁ, শালমারা চরের দুধকুমার নদীর চর এটা, কিন্তু শালমারা এরিয়ার মধ্যে পড়ছে। কালো কালো গ্রামটা দেখা যাচ্ছে, হ্যাঁ, ওই কালো যে গ্রাম দেখা যাচ্ছে ওইটা ইন্ডিয়া, বলেন কি? আর এই নদী যখন পানি হয় বর্ষাকালে, হ্যাঁ, বর্ষাকালে ওই ইপি গরু, যে ইন্ডিয়ায় শুধু হয়, ওই ইপি গরুগুলা পানির মাধ্যমে ভাসায় আমাদের বাংলাদেশে নিয়ে আসা হয়। এটা চুরাইপথে আসে, এই নদী এই দিক দিয়ে আসে। আর অন্য কোনো জায়গা বাংলাদেশে আসে কিনা আমি বলতে পারি না, কিন্তু এই দিক দিয়ে আসে আমার জানা মতে। আর এখনো যে ইন্ডিয়ান গরুগুলা চুরাইপথে এদিক দিয়ে অনেক বিভিন্ন ভাবে আসে। এছাড়া বাংলাদেশের অন্য কোথাও মনে হয় এই ইপি গরু আসে না, যেটা বিখ্যাত। ইপি গরু বলতে আসলে কি বোঝায়? যেগুলো সাদা, যে গরুগুলা বিশাল গরুগুলা, যেগুলা সাদা বিশাল সাইজের যে গরুগুলা, সেগুলা মানে এক একটা যে 10 মণ 15 মণ করে মাংস হয়, সেই ইপি গরুগুলা। এই যে আমার পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো দুধকুমার নদী। এটা কিন্তু বিশাল একটা নদী, কিন্তু এখন শুকনা মৌসুম থাকার ফলে এই পুরা নদীটাই কিন্তু এখন একেবারে শুকিয়ে গেছে। নদীর ভেতর দিয়ে কিন্তু একদম হাঁটু পানি বলেন বা পায়ের পাতা পানি বলেন, সেটাও নাই, একদম শুকনা। আমরা কিন্তু এই দেখেন, আমরা কিন্তু জুতা পরে কিন্তু এপার চলে এসেছি, একদম শুকনা, তা পুরাটাই শুকনা। এই নদী দিয়েই সেই সাদা যে ইপি গরু, সেগুলা বর্ডার থেকে মানে ইন্ডিয়া থেকে আমাদের এই দেশে পাচার হয়। কারণ এই নদীর ভিতর দিয়ে তো কোনো বেড়া নাই, বর্ষাকালে অনেক স্রোত থাকে, ওই কলা গাছ বাইন্ধে ভাসাই দিলে এগুলা আইসা পড়ে এমনিতেই। ও আচ্ছা আচ্ছা, মানে কলা গাছ বাইন্ধে ভাসায় দেয় যাতে গরু ডুবে না যায়। হ্যাঁ, ডুবে না যায়। আর ইপি গরু এমনি তো অনেক সাঁতার কাটতে পারে। বিশাল নদী, 2-3 জন নিয়ে যে পুরা নদী সাঁতরে যাবে, এটা তার বাজে না। আমরা বাংলাদেশ এবং ভারতের সীমান্তের মাঝে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখেছি, তারই ধারাবাহিকতায় আমরা চাই না বাংলাদেশ এবং ভারতের মাঝে অন্য কোনো পথে, কোনো কালো রাস্তায় কোনো পণ্য আদান প্রদান হোক। আমরা চাই বৈধভাবে আমদানি এবং রপ্তানি চালু থাক, অটুট থাক আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন।
প্রিয় বন্ধুরা, আমি এই শালমারা চরের এই কিষান বাড়িটা দেখে আমার আসলে চোখ আটকে গেল। কত সুন্দর একটি কিষান বাড়ি। এদিকে রয়েছে আপনার কলা গাছ, কলা গাছের সাথে যে একটি খড়ি দিয়ে বানানো একটি ঘর, এবং পাশে আবার একটি কলা গাছ, কলা গাছের মোচা বের হয়েছে, কলা গাছের কাঁদি বের হয়েছে, সেখান থেকে কলা ধরেছে। এবং পুরো চারদিকে যে এটা তো চর, মূলত চরের ভিতরে যে একটু উঁচু জমিটা, এবং উঁচু জমির মাঝখানে যে এটা হলো একটা কিষান বাড়ি। তো এই কিষান বাড়িটার দৃশ্য দূর থেকে দেখতেও যেমন সুন্দর লাগছিল, তাই আমি এটার রূপে মুগ্ধ হয়ে এদিকে এগিয়ে এসেছি। আর এখানে এসে আমার মনটা আরও পরিপূর্ণতায় ভরে গেল, মুগ্ধতায়। একেবারে মুগ্ধ নয়নে আমি তাকিয়েছিলাম এটার দিকে। আর এখানে এসে আমার এখন খুবই ভালো লাগলো যে আমি পুরো দৃশ্যটা দেখতে পারলাম, এবং আপনাদেরকেও দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি, যাতে আপনারাও এই দৃশ্যটা দেখতে পারেন। এগুলো নিয়ে যাচ্ছেন কোথায়? ওই পাগলাহাটে। পাগলারহাটে কি করবেন? উনি বাড়ি কিনছি, কাজ করব। ওইখানে বাড়ি কিনছেন, মানে এই যে এগুলা নিয়ে কোথায় যাচ্ছেন? এই যে করাত, দিয়ে মাছা ফেলাবো। নতুন বাড়ি সাজাইবেন, হ্যাঁ ঘর বানাইবেন, মাচা বানাবেন, হ্যাঁ। অনেক কাজ আছে। এইখান থেকে বাড়ি ভেঙে নিয়ে গেছেন? না, বাড়ি আছে। তো ওখানেও বাড়ি, দুইটা বাড়ি করছেন কেন? এনে যা নদীর কাছারে বাড়ি। যে কোনো সময় ভেঙে যেতে পারে, হ্যাঁ এই জন্য এখানে আরেকটা বাড়ি করে রাখলেন, হ্যাঁ, যাতে এটা ভেঙে গেলে ওখানে চলে যেতে পারেন। ঠিক আছে। দারুণ তো, আপনাদের বুদ্ধি আছে অনেক। কি করেন মূলত? কৃষি কাজ করি। কৃষিকাজ করে সংসার চলে। হ্যাঁ এই জমি আছে এই চরের মধ্যে? আছে, নদী ভাঙছিল, জাগছে। এখন আবার জাগছে কিছু, সেগুলো আবার চাষাবাদ করতেছেন। হ্যাঁ, চাষাবাদ। সংসারে ছেলে পেলে কয়জন? একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, পড়াচ্ছেন, ওদের স্কুলে দেন? পড়াশোনা করাই এখন কৃষি, ছেলেটাও কৃষি কাজ করতেছে, মেয়েটাও মাদ্রাসা পড়াইতেছি, মেয়েটাই ছোট। হ্যাঁ, তো ঠিক আছে, যান তাহলে, আপনাদের শুভকামনা থাকলো। এই আপা যখন শুনলো আমরা ঢাকা থেকে এসেছি বেড়াতে, তখন সে বারবার অনুরোধ করলো তার বাড়িতে বেড়াতে যেতে। ওই যে ছেলেটি ঘোড়ার গাড়িতে মালপত্র নিয়ে এদিকে আসছে, ওই ছেলেটি ওই আপার ছেলে, যে আসলে একটু পড়াশোনা করেছে, এখন সংসারের দায়িত্ব নিতে শিখেছে। এই চরের মানুষগুলো যেমন অনেক বেশি অতিথিপরায়ণ, তেমনি ছোট বড় সকলেই খুব বেশি দায়িত্বশীল আর কর্তব্যপরায়ণ। শালমারা চরের বাড়ি ঘর এবং রাস্তাঘাট চারদিকেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালু, কারণ চর বলে কথা, চর মানেই বালুর রাজ্য। কিন্তু এর মাঝেও মানুষ চাষাবাদ করছে, ফলাচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফসলাদি। এই বেগুন গাছগুলো কাদের? আপনাদেরই? এই যে বেগুন, এগুলো কি বিক্রি করছেন? হ্যাঁ, ওই যে খেতনে নিয়ে যেতেছে গা। কোথায় নিয়ে যাবে এখন এগুলা? নিয়ে যাবো, আড়তে যাবো, ঢাকায় যাবো। আড়তে যাবে, আড়ত থেকে যাবে ঢাকায়? না, এই ঢাকা আড়তে যাবো। ও, আড়ত মানে সরাসরি এখান থেকে ঢাকায় যাবে? এর কি সরাসরি সেই কাউরান বাজার পাঠায়? কাউরান বাজার? আচ্ছা আচ্ছা। তার মানে আপনাদের এই বেগুনগুলো আমরা ঢাকায় বসে খাই। আপনাদের এত কষ্টের পরিশ্রমের এই যে ফসলগুলা হয়তো আপনারা অত দাম পান না, কিন্তু কাউরান বাজারে যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু অনেক দামে বিক্রি করে। আপনারা এগুলা কত করে কেজি বা মন হিসাবে কিভাবে বিক্রি করেন? দাম নাই, 15 টাকা কেজি। 15 টাকা কেজি? এত বড় বড় বেগুন, একটা বেগুন আমি একটু হাতে নিয়ে দেখাই, বড় সাইজের একটা। এই যে এই ভাইয়ের হাতে এই যে দেখেন একটা বেগুনের সাইজ কত বড়, একটা মানুষের সাথে যে তুলনা করি দেখেন। হ্যাঁ, আমার সাথে যে ভাইয়াটা দাঁড়িয়ে আছে তার সাথে তুলনা করলে বেগুনটা প্রায় বিশাল বড় সাইজের। তো এই বেগুনগুলো মাত্র 15 টাকা কেজিতে বিক্রি করছে এই ক্ষেত থেকে। এই যে সাথেই কিন্তু ক্ষেত দেখতে পাচ্ছেন আপনারা, এই ক্ষেতের মধ্যেই থেকে এই বেগুনগুলো তোলা হয়েছে কিছুক্ষণ আগে। এখানে সাদা বেগুন, লাল বেগুন, সব ধরনের বেগুন এই গাছের মধ্যে রয়েছে। এখনও কিছু বেগুন খেতে আছে, তবে এখান থেকে সরাসরি যদি কাউরান বাজারের এখান থেকে কি সরাসরি কাউরান বাজারের পাইকাররা আসে?
না পাইকার না, এই জায়গার পাইকার ওই জায়গার পাইকার সাথে কথা বলে বাগুন পাঠাই দেয়। তারপর ওরা আপনারা কি ন্যায্য মূল্যটা পাচ্ছেন? ন্যায্য মূল্য এটা ন্যায্য মূল্য পাচ্ছেন না, কিন্তু কাউরান বাজারের পাইকার যারা, তারা যদি সরাসরি আপনাদের এখান থেকে এই বেগুনগুলো নেয় তাহলে তো আরো বেশি দাম পান। অবশ্যই পাবেন। মানে এখানে যে ভায়া করছে আরেকটা মিডিয়া আছে আপনাদের, ওই মিডিয়া তো লাভ করছে না এখান থেকে। আপনারা যদি সরাসরি আপনারা কষ্ট করে যে টাকা অর্জন আয় করতেছেন তার থেকে বেশি আয় করতেছে আপনি যার কাছে সেল করতেছেন, সে বস্তাবন্দি হচ্ছে যে বেগুনগুলো এখানে, এই বেগুনগুলো যদি এখান থেকে সরাসরি কাউরান বাজারের যে পাইকার রয়েছে, কাউরান বাজারের যে বিক্রেতা রয়েছে, মানে যারা পাইকারি কেনে, তারা যদি সরাসরি এখানে এই ক্ষেত থেকে সে বেগুন নিতে পারে, এই ক্ষেত থেকে যদি বেগুন নেয় তাহলে কিন্তু এরাও লাভবান হবে এবং কাউরান বাজার যে পাইকার তারাও কিন্তু কিছুটা কমে পাবে, কারণ এরা যাদের কাছে বিক্রি করতেছে তাদের থেকে একটু বেশি পাইলেই খুশি, এবং কাউরান বাজারের যে পাইকার যারা আরও বেশি দামে কিনতেছে তারাও কিন্তু মধ্যস্বত্বভোগী যে লোকটা আছে তার থেকেও কিন্তু কিছুটা কমে এখান থেকে বেগুন কিনতে পারবে। মোট কথা এখানে কিন্তু দুই পক্ষই লাভবান হবে। এক হলো যারা প্রান্তিক চাষি তারাও লাভবান হবে, আর যারা একদম পাইকারি যে বিক্রেতা কাউরান বাজারের তারাও লাভবান হবে। তো এই জন্যই আমাদের এই প্রতিবেদনের একটাই উদ্দেশ্য, যাতে ভোক্তা যারা আছে, ক্রেতা যারা আছে তাদের কাছে, এবং পাইকারি যারা বিক্রেতা আছে কাউরান বাজারে বা ঢাকায় অথবা দেশের অন্যান্য অঞ্চলের যেসব বড় বড় পাইকার রয়েছে তাদের কাছে একটা দাবি, আপনারা মাঠ পর্যায়ে আসুন, মাঠ পর্যায়ে এইসব চাষি যারা আছে তাদের সাথে কথা বলুন, তাদের সাথে পরামর্শ করুন, তাদের সাথে ডিসকাশন করে আপনারা কিছুটা কমে এখান থেকে জিনিসপত্র নিয়ে যান। মাঝখান থেকে মধ্যস্বত্বভোগী যারা আছে তাদেরকে টাকা না দিয়ে আপনারা সরাসরি একটু পরিশ্রমের মাধ্যমে আরও অনেক বেশি আয় করতে পারবেন, এবং কৃষক ভাইয়েরা যারা আছে তারাও লাভবান হবে, আর এরা লাভবান হলে আপনারা কিন্তু আরও বেশি লাভবান হবেন। কারণ এরা যদি এদের এই খামার যদি চাষ করতে গিয়ে যদি লোকসানের মুখোমুখি হয় তাহলে কিন্তু এরা এই চাষ কিন্তু বন্ধ করে দিবে, এরপর কিন্তু এই বেগুন কিন্তু আর চাষ হবে না, তখন কিন্তু অনেক বেশি দাম দিয়ে এই সাধারণ ক্রেতা যারা তাদেরকে কিন্তু কিনতে হবে। তো কাকা, এই বেগুন ক্ষেতটা কি আপনার? জি আমার। এখানে কতটুকুন জমিতে বেগুন চাষ করছেন? 28 শতক জমি করছি। 28 শতক জমি। এই মোটামুটি 1 শতক জমি বা 1 বিঘা জমিতে আপনার বেগুন চাষের খরচ কীরকম যদি আমাদেরকে বলতেন? এটা খরচ অনেক হয়, কামলা খরচ, ওষুধপাতি হাবি যাবে, বিঘায় আপনার 50 থেকে 60 হাজার টাকার মতো খরচ হয়। 1 বিঘাতে 55 থেকে 60 হাজার টাকা খরচ হয়। এই যে 55 থেকে 60 হাজার টাকা খরচ হয় বললেন, এই খরচের পরে আপনি 1 বিঘা জমিতে বেগুন চাষ করে কত টাকা লাভ করতে পারেন আপনি? যদি বাজার ভালো থাকে, প্রথম বাজার ছিল যেমন 2500 টাকা বা 2400 টাকা মন, ওই সময় মোটামুটিভাবে বেগুন উঠতে বিঘা প্রতি 3 থেকে 4 মন 5 মন। এখন বাগুন বেশি উঠছে, এখন ওই বেগুনের বাজারও কমে গেছে অনেকটা। আচ্ছা, তার মানে যোগান বেশি হয়েছে, পণ্যের দাম কমে গেছে। অনেক কমে গেছে। এখন এই আপনারা তো বিক্রি করেন মন হিসাবে নাকি? জি। তো প্রতি মন বেগুন এখন বর্তমানে কত টাকা কেজি করে বা কত টাকা মন হিসাবে বিক্রি? ইতিপূর্বে বিক্রি করছি 1400 টাকা মন, এখন বর্তমানে বিক্রি হতেছে 400 টাকা মন। 2400 থেকে 400, জি। তার মানে 2000 টাকাই নাই। নাই। অনেক কম দাম, অনেক কম দাম। এই জন্য আমরা চিন্তা ভাবনা করতেছি যে আগামী থেকে বেগুন ডাল করবো কি করবো না, যেভাবে লস যাচ্ছে, বাজার কমে যাচ্ছে, বাজার পাচ্ছি না, করা যাবো কিনা, অনেকটা চিন্তা। তারপরে এখানে অনেক সার, বিষ এবং অনেক খরচ আছে, এই যে এবং পরিশ্রম আছে। এই পর্যন্ত এই বাগুনে আমি মনে করেন যে 60,000 এই পর্যন্ত এই পুরো 1 বিঘা জমি থেকে 60,000 টাকা 60,000 টাকার বেগুন বিক্রি করছেন, কিন্তু আপনার তো আসল চালানটা মোটামুটি ভাবে কিন্তু আপনার তো খরচই হয়েছে 55,000 টাকার মতো। হ্যাঁ, মাত্র 5,000 টাকা আপনার হাতে আসছে আসছে। সেই খরচ বাদে। জি। এখন আশা ছিল যে যদি বাগুনে বাজার অন্তত পক্ষে আপনার 1600 টাকা বা 1500 টাকা 1200 টাকা মন থাকতো, তাহলে আমরা কিছুটা হলেও পোষায় দিতে পারতাম। এখন যে বাজার আছে এই বাজারে আমাদের পোষাচ্ছে না। প্রিয় বন্ধুরা, এই যে কাকার সাথে কথা বললাম এতক্ষণ, আপনারা নিজের কানে শুনলেন, নিজের চোখে দেখলেন যে এই প্রান্তিক চাষিরা বর্তমানে আসলে কতটা মানে অসহায়ের মতো, এরা মানে চাষ ছাড়তেও পারতেছে না আবার করতেও পারতেছে না। চাষ ছাড়লে তারা খাবে কি, আর চাষ করলে তারা দাম না পাইলে তারা বাঁচবে কীভাবে? এই যে একটা টানপোড়েন, এর মাঝে আমাদের এখানে একটাই করণীয়, যারা আসলে পাইকারি যেসব ক্রেতা রয়েছে তারা আসলে সরাসরি এখান থেকে যদি বেগুন ক্রয় করে সেই কাউরান বাজার বলেন বা দেশের অন্যান্য বড় মার্কেটে আছে সেখানে বিক্রি করে, তাহলেই কিন্তু এই যেই প্রান্তিক যে চাষিরা এরা কিন্তু বাঁচতে পারে। এদের কিন্তু হয়তো সুদিন ফিরত। আপনারা শুনলেন একটু আগে যে উনি বলল যে
আগামী বছর বেগুনের চাষ করব কিনা তার কিন্তু ঠিক নাই, কারণ এইভাবে যদি লস খেতে থাকি বা বেগুনের দাম যদি এত কমে যায়, তাহলে আমরা যে চাষ করব তারও কিন্তু কোনো গ্যারান্টি পাচ্ছি না। হয়তো তারা বেগুন চাষ বাদ দিয়ে অন্য কোনো ফসলে কনভার্ট হয়ে যাবে, ডাইভার্ট হয়ে যাবে, তখন আমরা হয়তো এই সুস্বাদু বেগুনগুলা আর পাবো না। আর এই বড় সাইজের এই বেগুনগুলা কিন্তু অনেক সুস্বাদু হয়, অনেক খেতে অনেক দারুণ মজা, যেগুলো আপনারা আসলে সবসময় খেয়ে থাকেন। তাই আমি বলবো যে এই চাষিদের বাঁচিয়ে রাখুন আপনারা, এদের বাঁচানোর জন্য, এদেরকে যাতে পরবর্তী তারা আরও উৎসাহ পায় এই বেগুন চাষে, সেই জন্য আপনারা কাজ করুন, এগিয়ে আসুন। দেখেন কিভাবে ভুট্টা খেতে পানি দেওয়া হয়। হ্যাঁ, এই পাইপের ভিতর দিয়ে কিভাবে পানিগুলো যাচ্ছে, এই যে ওই দূর থেকে মেশিন দিয়ে এইদিকে পুরো এদিক দিয়ে সেই ভুট্টা খেতে পানি চলে যাচ্ছে, ওই ক্ষেতগুলোতে যাচ্ছে, পানি একদম সাদা দেখা যাচ্ছে। ভাই গরু কয়টা আপনার ঘাস কাটতেছেন? 3টা গরু। কোন বাড়ি আপনার? বাড়ি দূরে, বিদের মধ্যে। অনেক দূরে? হ্যাঁ, অনেক দূরে। তো এইখানে এই ছোট ছোট ঘাস এগুলা কেটে আপনি কতক্ষণে সারাদিনও তো বস্তা করতে পারবেন না? অল্প কিছু কাটবো, খালি খেরের হাতে মিশিয়ে দিই। এখানে যে জিনিসের চাষ হয় সেখানে সেই জিনিসের কদর একদমই নাই। এইখানেও বেগুনের কদর নাই, বেগুনগুলা এভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিছে। এগুলা দেখছেন কত বেগুন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গা দিয়ে। বিলের ভিতরে না, বিরে বিরে মানে টানে টানে, যে বিরে মধ্যে। বীরে বলতে মানে যে শুকনা কায়েম কায়েম, হ্যাঁ। কায়েমে বলতে মানে পুরান এলাকা যেগুলা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে বলে বীরে। বিরে এই কুড়িগ্রামের ভাষায় কায়েম এলাকা বা পুরান এলাকাকে আঞ্চলিক ভাষায় বলে বীরে। বিরে বিরে মধ্যে। আপনার বাড়িটা বীরে, চরে না? না, হ্যাঁ। বুঝতে পারছি, এক এক দেশের এক এক ভাষা। হ্যাঁ হ্যাঁ এই চরের ভিডিও করতে এসে যে কত কিছু শিখছি কাকা, হ্যাঁ, আসলে। ভাষার একেবারে হ্যাঁ, মানে যেগুলা জীবনেও শুনি নাই সেই ধরনের ভাষা এই আপনাদের মুখ থেকে শুনছি আর শিখছি। আচ্ছা। খুবই ভালো লাগে, এক এক অঞ্চলের গালি, এক এক অঞ্চলের বুলি। হ্যাঁ, হ্যাঁ, এগুলা খুবই ভালো লাগে। তো আপনার গরু কয়টা এই যে ঘাস কাটছেন? ওই ছাগল কয়টা ছাগল? কয়টা? 2টা ছাগল। 2টা ছাগল। ওই খেতে ওষুধ দিলাম তো, তখন ব্যাগ নিয়েছি, কোন কাটা ঘাসও নিয়ে যাই, ছাগল নিয়ে। কোন খেতে ওষুধ দিচ্ছেন? ওই খেতে। আর যে খেতে ওষুধ দিচ্ছেন ওই খেতে থেকে কিন্তু আবার ঘাস কেটেন না? না না না, টাকাটা দেবো না, অন্য খেতে ওষুধ দিলাম। তা আপনার ছেলে মেয়ে কয়জন এই বয়সে এত কাজ করছেন? ছেলে মেয়ে হইলো 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। হ্যাঁ। ছেলেরা কি করে? একটা ছেলে সবার ছোট ছেলেরা 1 বছর ধরে সিঙ্গাপুর পাঠাইছে, বিদেশে। বিদেশে, সিঙ্গাপুর গেছে। আচ্ছা। আর একটা মেয়ের ছেলেরা ঢাকা থাকে, গার্মেন্টস। তো সবাই তো মোটামুটি ইনকাম করছে, তারপরেও এত কষ্ট করছেন এই রোদ্রের মধ্যে পুরে। তারপরেও মানে ওইটা এর মধ্যে মেলা কাহিনী আছে। হ্যাঁ, কাহিনী তো থাকবেই, এই জন্যই তো কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে তো আমি বুঝতে পারছি কাহিনী আছে দেখে আমি জিজ্ঞেস করতেছি। ওই যে মেজর ছেলেটা না, মেজর ছেলেটা আই পাস করার পরে কোনো চাকরি বাড়ি যখন না হইলো, হ্যাঁ, তখন ওই ছেলেটা পাঠাইছিলাম আপনার ওই যে সৌদি পাঠানোর পরে সৌদির সাথে সৌদির কাজ বাজ ভালো না, যার পরে কোনো পা নাই। কোথায় পাঠাইছিলেন? সৌদি। কাজ বাজ ভালো না, কি কাজ বাজ ভালো না, যে কামের উপরে দিছে ওই কামটাই ওই জায়গায় মানে থাকলেও কাজ করায় না, অন্য কাজ করায়। অন্য কাজ করে তাহলে বৈধ না। ছেলে কইলে আমাকে যে কামের উপরে আনছে সেই কামটা তো এই দেশে নাই গেও, আর দুদিকে টুকরা দিক সেদিকে আছে, সেই কাজ তো আমাকে দেয়ই না। তাহলে আমি যে কাজটা করতেছি এই কামে তো অবৈধ, আমাকে এখন যখন তখন আমাকে পুলিশে ধরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, এই জন্য কি সেটা কি দেশে থেকে কি না, ওই ফিরে আনা হয়েছে, আবার ফিরে চলে আসছে দেশে? হ্যাঁ, ফিরে আনা হয়েছে। এই জন্য কিছু ঋণের গাড়ে পড়ে গেছে, ওই ঋণ আর পরিশোধ করা হইতেছি না। আচ্ছা আচ্ছা। তা কাকা, এই যে আপনি ছাগল পালছেন, গরু পালেন, গরুতে তো লাভ বেশি। গরু কিছু পালি, 2টা গরু আছে, গাই বাছুর আছে। ওই তো ওই ঋণের জন্য কিছু করা হইতেছে না, ওই ঋণের জন্য, ওই ঋণটা পরিশোধ করার জন্যই আরো ঋণ করে ছোট ছেলেরা। এই চরটার নাম হইলো আপনার, হইলো এই নদীটার নাম কি ছিল?
এটা দুধ কুমার কইছে। দুধকুমার নদী, এই দুধকুমার নদীর এই চরগুলার মধ্যে চরটা এখন মোটামুটি কায়েমের মতো হয়ে গেছে। হ্যাঁ এটা কাজ কারণ এই যে নাই আপনার বালু নাই কিন্তু তেমন না না অল্প জায়গায় কিছু বালু এখন আছে। সব মৌসুমি হয়। হ্যাঁ, তো এই জন্য সব ধরনের ফসল আপনারা ফলাইতে পারেন। হ্যাঁ সব এই মৌসুমি এলাকায় যে যে বাড়ি ঘরগুলো এরা তো দেখলাম বিভিন্ন ধরনের ফল ফলাদি এবং হ্যাঁ। ইয়ের চাষ করতেছে, হ্যাঁ, হ্যাঁ। শাকসবজির চাষ করতেছে, হয় তো। বেগুন, টমেটো। সবই হয়। এখন এই আচ্ছা। চরটা সবই হয়, করলে যে এগুলো বেগুন করছে যে সবই হয়, হয় আলাদা। কত বেগুন একদম ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই কাকি বেগুন কেটে কেটে যেগুলো পোকা আছে সেগুলো গরুকে, এই যে এখানে এই যে পাশে গরু, এই গরুগুলাকে খাওয়াবে, আর যেগুলো ভালো সেগুলা তারা নিজেরা রান্না করে খাবে, তাই না কাকি? এই চরের নাম তো শালমারা চর, তাই না? প্রিয় বন্ধুরা, আমি আগেই বলেছিলাম এই শালমারা চরের লোকজন অনেক বেশি কর্মঠ এবং তাদের দায়িত্ব সম্পর্কে খুবই সচেতন। শীতকাল হলেও দুপুরের এই প্রখর রৌদ্রে দুজন বৃদ্ধ লোক কিভাবে তাদের কাজগুলো করছে। শালমারা চরের ভিডিওর আজকের এই অংশ থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে থাকছে শালমারা চরে যে সুমনের বাড়ি রয়েছে সেই সুমনের বাড়িতে যাব, সেখানে সুমনের সাথে আমরা ছোট্ট একটি পিকনিক করব, খাওয়া দাওয়া করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুমন ডকুমেন্টারির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। হয়েছে, আদা লাগবে না। আদা ছাড়াই খাবো? আদা ছাড়া মাংস মজা লাগবে?